প্রিয় ষষ্ঠ শ্রেণী, আজকে তোমাদের ইতিহাসের পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর প্রথমে সমাধান করছি, তারপর কিছু শর্ট কোশ্চেন দেবো। আর 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর কী আসবে তোমাদের ইউনিট টেস্টে সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো, প্রথম থেকে দেখো, সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1.1 মহাজন পদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টীয় ষষ্ঠ শতকে। 1.2 গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে, দেখো ডাক দেওয়া আছে। 1.3 পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। আর্য সত্য বৌদ্ধ ধর্মের অংশ। পরেরটা হচ্ছে ক স্তম্ভ খ স্তম্ভ মিলাও। হ্যাঁ, একেরটা হবে ক্ষয়েরটা রাজগৃহ। মহাকাশ্যপ দুয়েরটা হবে গয়েরটা। তিনেরটা দ্বাদশ অঙ্গ, তিনেরটা হবে ঘয়েরটা জৈন ধর্ম। আর চারেরটা হবে হীনযান মহাযান বৌদ্ধ ধর্ম, কয়েকটা হবে। তারপরে 3 দাগের প্রশ্ন উত্তর দেখো, নিজের ভাষায় লেখো 3-4 লাইনে। মগধ ও ব্রিজি মহাজন পদ দুটির মধ্যে কি কি পার্থক্য তোমার চোখে পড়ে? দেখো, মগধ ও ব্রিজি মহাজন পদ দুটির মধ্যে পার্থক্যগুলি হলো, মগধ মহাজন পদটি ছিল রাজতান্ত্রিক, ব্রিজির শাসন ক্ষমতা ছিল গোষ্ঠীর হাতে। তারপরে কয়েকটা দেখো, মগধে পরবর্তীকালে সাম্রাজ্যের সূচনা হয়েছিল, ব্রিজি মগধের অন্তর্ভুক্ত হয়েছিল। পরের লাগো, ব্রিজি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল, মগধ কিন্তু সর্বশ্রেষ্ঠ শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছিল। তারপরে 3.2 কী কী কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজন পদগুলির থেকে শক্তিশালী হলো? সেই কারণগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল বলে তোমার মনে হয়? উত্তর লিখবে, একটা বড় প্রশ্ন। মগধের শক্তিশালী হওয়ার কারণগুলি হলো নিম্নরূপ। কদি পয়েন্ট, দক্ষ রাজার নেতৃত্ব। দক্ষ রাজাদের নেতৃত্বে মগধ শেষ পর্যন্ত স্বাধীন হয়ে উঠেছিল। ক্ষয়ের পয়েন্ট হবে নদী ও পাহাড় ঘেরা। মগধ রাজ্যটি নদী ও পাহাড় দিয়ে ঘেরা ছিল, ফলে বাইরের কেউ সেখানে আক্রমণ করতে পারত না। পরের পয়েন্ট গ দিয়ে, উর্বর জমি। মগধের জমি ছিল খুব উর্বর। হাতির প্রাচুর্য, মগধে প্রচুর হাতি পাওয়া যেত, ফলে রাজ্যের একটা বিশাল হস্তি বাহিনী তৈরি করতে সক্ষম হয়েছিল। খনি, মগধে ছিল লোহা ও তামার খনি, তার ফলে অস্ত্রশস্ত্র বানানো সহজ ছিল। ঠিক আছে। উন্নত বাণিজ্য, মগধে উন্নত মানের বাণিজ্য চলতো, এই সব কারণে মগধ শেষ পর্যন্ত শক্তিশালী মহাজনপদে পরিণত হয়। মগধ মহাজনপদে পরিণত হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো দক্ষ রাজাদের নেতৃত্ব। রাজারা ছিল অত্যন্ত দক্ষ এবং সুশাসক ছিলেন। 3.3 সমাজের কোন কোন অংশের মানুষ নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিলেন আর কেন করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বড় প্রশ্ন। সমাজের কৃষক, ব্যবসায়ী ও ক্ষত্রিয়রা নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিলেন। যজ্ঞ পশুবলি ও যুদ্ধের ফলে কৃষক ও ব্যবসায়ীদের নানা ধরনের ক্ষতি হতো। দূরদেশে বাণিজ্য নিষিদ্ধ হওয়ার ফলে ব্যবসায়ীরাও অসন্তুষ্ট হয়েছিল। এছাড়া অস্ত্রশস্ত্র ব্যবহারের ফলে ক্ষত্রিয়রা ক্ষমতাশালী হয়ে উঠেছিল। এই সমস্ত কারণে বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম ছেড়ে তারা নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল। 3.4 জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের কী কী মিল ও অমিল তোমার চোখে পড়ে? উত্তরটা দেখো, জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে উল্লেখযোগ্য কিছু মিল ও অমিল হলো। মিলটা প্রথমে লিখবে, কদি পয়েন্ট করে। জৈন ধর্মের প্রবর্তক মহাবীর ক্ষত্রিয় পরিবারের মানুষ ছিলেন। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ক্ষত্রিয় বংশের পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। খদি মহাবীর ব্রাহ্মণ্য আচার অনুষ্ঠানের বিরোধী ছিলেন। গৌতম বুদ্ধ ব্রাহ্মণ্য আচার অনুষ্ঠানের বিরোধী ছিলেন। গদি মহাবীর সমাজে সাধারণ মানুষের জন্য ধর্ম প্রচার করেছিলেন। গৌতম বুদ্ধ সমাজে সাধারণ মানুষের জন্য ধর্ম প্রচার করেছিলেন। ঘ দিয়ে, মহাবীর সকলের বোঝার জন্য সহজ সরল ভাষার ধর্ম প্রচার করেছিলেন। গৌতম বুদ্ধ সকলের বোঝার জন্য সহজ সরল ভাষায় ধর্ম প্রচার করেছিলেন। এটা হচ্ছে মিল। অমিল্য দেখো, মহাবীর কঠোর তপস্যার উপর জোর দিয়েছিলেন। বুদ্ধের মতে কঠোর তপস্যা নির্বাণ বা মুক্তি লাভের উপায়। নির্বাণ শব্দের অর্থ কি? মুক্তি। মনে রাখবে, 1 নম্বর শর্ট কোশ্চেন দেয়। কয়েকটা জৈন ধর্মে মহাপঞ্চব্রত কথা বলা হয়েছে। বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গ পালনের কথা বলা হয়েছে। ঠিক আছে। এবছর দেখো হাতে কলমে আছে, আমি ছবিটা দেখে দিচ্ছি। আমি কিন্তু উত্তরটা বলছি না, এটা পরীক্ষা আশা করি আসবে না, তাও তোমরা একটু দেখে রাখবে। ঠিক আছে। আমি ছবিটা কিন্তু একটু বুলি দিচ্ছি। ঠিক আছে। আমি এবারে পরের পেজে চলে যাব, শর্ট কোশ্চেনের প্রশ্ন উত্তরগুলো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো। আমি যাবতীয় কিছু সব বাংলা ইতিহাস ভূগোলে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের আগে। ঠিক আছে। তোমরা দেখাবো শর্ট কোশ্চেনগুলো দেখে নাও। জনপদ হলো কৃষিভিত্তিক গ্রামীণ এলাকা। দেখো গোল দাগ দেওয়াগুলো আর তার উত্তরগুলোর নিচে কিন্তু তোমার টিক চিহ্ন দেওয়া আছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে মহাজনপদ ছিল 16টি। 9 দাগে দেখো, 16 মহাজনপদের মধ্যে অধিকাংশ ছিল মধ্য ও উত্তর ভারতের। পরের দেখা একবার ভারতে চলে এসো। 16টি মহাজনপদকে একসঙ্গে বলা হতো 16 মহাজনপদ। পরের প্রশ্ন দেখো, 13টা মহাজনপদগুলির মধ্যে যেটি সবচাইতে শক্তিশালী হয়েছিল সেটা হচ্ছে মগধ। অধিকাংশ মহাজনপদেই ছিল রাজার
রাজার শাসন। মগধ জনগণের রাজধানী ছিল পাটলিপুত্র। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক। পরের প্রশ্ন দেখা পরে 20-তে, বৃজ্যিদের রাজধানী ছিল বৈশালী। 21-এ, গান্ধার জনপদের রাজধানী ছিল তক্ষশিলা। সমুদ্র যাত্রাপথকে পাপ হিসাবে দেখত ব্রাহ্মণরা। আজীবিক গোষ্ঠী তৈরি করেন মঙ্খলিপুত্ত গোসাল। ঠিকভাবে বানানটা লিখবে কিন্তু, খাতায় তুলে নেবে এগুলো সব প্রশ্নগুলো, খুব ইম্পর্টেন্ট। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর। জৈন ধর্মের প্রচারকদের বলা হতো তীর্থঙ্কর। জৈন ধর্মের মোট তীর্থঙ্করের সংখ্যা 24 জন। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের নাম হচ্ছে ঋষভনাথ। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হলো কিন্তু, একটাও ছাড়বে না, প্রত্যেকটা খাতায় তোমরা ভালোভাবে তুলে নেবে কিন্তু, ঠিক আছে। 29-এ, বর্তমান মহাবীর জন্মেছিলেন লিচ্ছবি বংশে। পরের প্রশ্ন 31টা, জৈন ধর্মের মূল উপদেশগুলিকে বলা হতো চতুর্জাম। তারপরে 33-এ, উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যাওয়া জৈন সন্ন্যাসীর নেতা ছিলেন ভদ্রবাহু। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভদ্রবাহু অনুগামীরা পরিচিত ছিলেন দিগম্বর নামে। শ্বেতাঙ্গদের নেতা ছিলেন স্থূলভদ্র। গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। আর্য সত্য যে ধর্মের অংশ, বৌদ্ধ, দাগ দিয়েগুলো করবে, গোল দাগ দিয়েগুলো। গৌতম বুদ্ধ যে গাছের নিচে সিদ্ধি লাভ করেছিলেন সেটা হচ্ছে বোধিবৃক্ষ। গৌতম বুদ্ধ মারা যান কুশীনগরে। প্রথম বৌদ্ধ সঙ্গীতের সভাপতি ছিলেন মহাকাশ্যপ। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত অধিবেশন বসেছিল বৈশালীতে। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে। চতুর্থ বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীরে। কনিষ্কের শাসনকালে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত সভাপতি ছিলেন বসুমিত্র। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। বৌদ্ধ ধর্ম যে ভাষায় প্রচার করা হতো, পালি ভাষায়। পরের প্রশ্ন দেখো, একেবারে সেরিবান যে রাজ্যে বাস করতো তা হলো সেরিব। এগুলো খুব গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন। আরও কয়েকটি আছে তোমাদের বলে দিচ্ছি। বোধি কথার অর্থ হচ্ছে জ্ঞান। তারপরে হচ্ছে মহাযান ধর্মের সমর্থক ছিলেন কনিষ্ক। কারণ মধ্যনস্যই কয়। এরপর পরের পেজে চলে আসছে, আরও কিছু শর্ট কোশ্চেন আছে ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের দেখে দিচ্ছি, ঠিক আছে। ষোড়শ মহাজনপদের সময় একটি গণরাজ্যের নাম হচ্ছে ব্রিজি। দেখো উত্তরটা হচ্ছে ব্রিজি। এবারে এদিকে দেখো, মহাবীর কত বছর বয়স সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান? 30 বছর। কেবলীর নামে কে পরিচিত ছিল? কেবলীর নাম পরিচিত বর্ধমান মহাবীর। জৈন ধর্মের প্রধান প্রচারককে কি বলা হতো? তীর্থঙ্কর। এটা অবশ্য আগেও বলেছি, যাই হোক দুবার বললাম। এরপর চলে আসছে 2 নম্বরের ক্ষেত্রে। 2 নম্বর একটু দেখে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, যে 4টি মহাজনপদ শেষ পর্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল সেগুলো কি কি ছিল, হ্যাঁ, অথবা 16টি মহাজনপদের প্রধান 4টি মহাজনপদের নাম। দেখো উত্তরটা তোমরা দেখে নাও, ঠিক আছে। প্রশ্নটা বলছি, উত্তরটা বলছি না, সময় অনেক লেগে যাবে। পরের প্রশ্ন, মগধ রাজপদে যে 3টি রাজবংশ রাজত্ব করেছিল সে তার মধ্যে 2টি, হর্ষঙ্ক নন্দ, ঠিক আছে। এরপর পরের পেজে চলে যাচ্ছি। জৈন ও বৌদ্ধদের আগে ব্রাহ্মণদেব ও ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেছিল কোন 2টি গোষ্ঠী? জৈন বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের বিরোধিতা করেছিল চার্বাক ও আজীবিক, ঠিক আছে। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝাতো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ, 3টিকে একসঙ্গে জৈন ধর্মে ত্রিরত্ন বলা হতো। ত্রিপিটক কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু 1 কিংবা 2 নম্বর তোমরা এখান থেকে পাবে, অনেক স্কুলেই পড়বে। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। 3টি ভাগে বিভক্ত: সূত্রপিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক। পরের পেজে চলে আসছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু একটাও কিন্তু ছাড়ো না, ঠিক আছে। পরের প্রশ্ন, জনপদ কিভাবে গড়ে উঠেছিল? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা বলছি না, বড় আছে, দেখো ঠিকভাবে তোমরা কিন্তু খাতায় তুলে নেবে, পজ করে করে তুলে নেবে। তারপর প্রশ্ন আছে, ষোড়শ মহাজনপদ কি? ঠিক আছে, এটা একটু দেখে নেবে ভালো করে, দেখবে ছকে দেওয়া আছে, খুব সুন্দরভাবে তুলে নেবে কিন্তু খাতাতে। মহাবিনিষ্ক্রমণ কাকে বলে? এটাও কিন্তু তোমরা খাতায় তুলে নেবে, এটা কিন্তু উত্তরটার আমি বলছি না, ঠিক আছে, কারণ অনেক সময় লাগবে। কোন ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়? ঠিক আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দেখো, ঠিক আছে, দেখে নাও। আর্য সত্য কি? এটাও কিন্তু তোমরা দেখে নেবে, খুব গুরুত্বপূর্ণ, খাতায় তুলবে কিন্তু এগুলো। অষ্টাঙ্গিক মার্গ কি? এটাও কিন্তু খাতায় তোমরা তুলবে। আর যারা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইবটা কিন্তু তোমরা করে রাখ, তোমাদের কিন্তু যাবতীয় প্রশ্ন আরও কিন্তু অনেক কিছুই দেবো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দেবো কিন্তু, ঠিক আছে।
পরের বড় প্রশ্ন একটি কিন্তু 5 নম্বর দিচ্ছি, কারণ পরের টেস্টটা হবে তোমাদের 25 নম্বর, সেহেতু একটা বড় প্রশ্ন আসতে পারে। দেখো, মগধ রাজ্যের উত্থানের কারণ, মগধ রাজ্যের উত্থানের কারণ ষোড়শ মহাজন প্রতুল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী ভারতের রাজনৈতিক ইতিহাসে বৃহত্তম শক্তি হিসেবে মগধ রাজ্যে আত্মপ্রকাশ ঘটে। 15টি মহাজন পদের তুলনায় মগধ উত্থানের পিছনে কতগুলি কারণ ছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে। যেমন পয়েন্ট হেডিং করবে মগধ রাজ্যের উত্থানের কারণ, তারপরে পয়েন্ট করে শক্তিশালী শাসক বিন্দু এভাবে লিখবে, ঠিক আছে। খ দিয়ে পয়েন্ট করে নদী পাহাড় ঘেরা, এগুলো সব ব্ল্যাক কালিতে পয়েন্ট করবে আর ব্লু কালিতে লিখবে, ঠিক আছে। হস্তি সংকুল ঘন অরণ্য, ঠিক আছে, এই পয়েন্টগুলো তুলবে পরপর, একটা কিন্তু পয়েন্ট যেন বাদ না যায়। নন্দ রাজাদের অবদান, এটাও কিন্তু পয়েন্টগুলো সব তুলবে। ঐতিহাসিকদের মতামত, ঠিক আছে। বনজ খনিজ সম্পদ, ঠিক আছে, এইভাবে কিন্তু প্রশ্ন তোমরা তুলবে। এগুলোর মধ্যে অবশ্যই তোমরা কমেন্ট পাবে। যারা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে নাও। আরও কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু আমি দেবো পরে, ঠিক আছে। আজকে তাহলে রাখছি, ঠিক আছে।